নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ঘূর্ণিঝড় তো চলে গেল। কেমন আছেন সবাই? কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? আমার টুকটাক একটু ক্ষতি হয়েছে, বুঝলেন। ঝড়ের রাতে মানে এমন ঝড় হচ্ছে, সবারই নিশ্চয়ই একই অবস্থা। মানে সেই যে আওয়াজ, তাতে কত রাত পর্যন্ত যে জেগে আছি সে আর বলার নয়। আর মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে কিছু একটা হবে, কিছু একটা হবে, এরকম একটা তৈরি হচ্ছে। তো আমার হাজব্যান্ড তো আমায় বলছেন যে কিছু হবে না, তুমি শুয়ে পড়ো। শুধু ভাবছি আমার বাড়ির আশেপাশে অনেকে টিনের বাড়ি, অ্যাসবেস্টারের বাড়ি, হ্যাঁ, জানি না তাদের বাড়ির কি অবস্থা হবে। হ্যাঁ, এইগুলোই ভাবছি। তারপরে ভাবছি যে ওপরে যে ট্যাঙ্কিতে জল ভরা আছে, কিন্তু যা ঝড় হচ্ছে কি ট্যাঙ্কি উড়িয়ে নিয়ে চলে যাবে, এইসব বিভিন্নটা চিন্তাভাবনা করছি। পরের দিন সকালবেলা উঠে দেখি মানে বড় বড় পেঁপে সমেত অনেকগুলো গাছ বাড়ির চতুর্দিকে শুয়ে পড়েছে পুরো। হ্যাঁ, তা ক্ষতি বলতে এইগুলো। এবং সেই গাছগুলোকে মানে অদ্ভুত হয়ে গেলাম দেখে। ঠিক একদম যেখান থেকে পেঁপে ধরে সেখান থেকে মনে হয় কেউ ব্লেড চালিয়েছে, চালিয়ে সেগুলো কিছু ভেতরে পড়েছে, কিছু ভেঙে ওই পেঁপে সমেত, শুধু পেঁপে সমেত জায়গাগুলো রাস্তার মধ্যে পড়ে গেছে। অনেক ভোরে যারা উঠেছে, যে ঝড় জলে রাস্তাঘাটে কী পরিস্থিতি, কারা কারা সব নিয়ে চলে গেছে, এই সমস্ত ঘটনা আমার বাড়িতে হয়েছে। তো যাই হোক, ছোট্টর মধ্যে একটু শেয়ার করলাম। এবং আপনারা কেমন আছেন সেটাও চিন্তা করছিলাম যে সবাই কেমন আছেন। আর অনেক দূর দূরান্ত থেকে যারা শুনছেন তাদের ওখানে পরিস্থিতি কি, কেউ যদি সুন্দরবনের ওদিকে থেকে থাকেন তাদের ওখানের পরিস্থিতি কি, কারণ সুন্দরবনের দিকেই তো ম্যাক্সিমাম প্রভাবটা পড়ার কথা ছিল। এখন সেগুলো জানি না। যাই হোক, আপনারা কমেন্ট করলে আমি খুশি হব বা জানতে পারবো। তা আজকে কিন্তু বন্ধুরা সিরিজের ঘটনা নিয়ে চলে এসেছি। যে সিরিজের ওপর ঘটনাটা চলছে সেই ঘটনাটা বলবার জন্য চলে এসেছি। আজ কিন্তু 3 নম্বর পর্ব বা তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। কারণ সিরিজের ঘটনা অনেকেরই শুনতে ভালো লাগছে বা তারা শুনছেন। তাই ভাবলাম যে যিনি আমায় ঘটনাটা পাঠাচ্ছেন বাংলাদেশ থেকে, সামাঞ্জা, ও তো অনেক দিন আগেই আমায় ঘটনাটা দিয়ে রেখেছে, কিন্তু মধ্যেখানে এই ঝড় ফড় এই সব মিলিয়ে মিশিয়ে আমার আর বলে ওঠা হয়নি। তা আজকে চলে এলাম বলতে। তা শুরু করে দিই। দেখুন, জানুয়ারি মাস গেছে, ফেব্রুয়ারি মাস গেছে, আপনাদেরকে বলেছি নতুন বাসায় তাদের যাওয়ার পর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে টুকটাক ঘটনা ঘটেছে। প্রতি উইকেই একটা করে ঘটনা ঘটে, যেভাবে সামান জামাই জানিয়েছে। এবারে ব্যাপার হচ্ছে, যখন মার্চ মাসে কিন্তু ওদের বাড়ির বউ চলে গেল বাপের বাড়িতে। এখন সেইটা আমি জানি না কোনো অশান্তির কারণে বা কোনো কারণবশত বাপের বাড়ি ঘুরতে গেল কি, সেটাও আমায় বলেনি বা আমি জিজ্ঞাসাও করিনি। এইবারে বউ চলে যাওয়ার পর মোটামুটি ওই এপ্রিল মাস নাগাদ ওর ওই যে পাশের বাড়ির বান্ধবী, সে যা মানে বান্ধবীও ওর তো বান্ধবী, আর ওনার হাজব্যান্ডও ওর বন্ধু। তা ওই বান্ধবী বারান্দাতেও সেভাবে সামাঞ্জাকে দেখতে পায় না, বা ওদের টাইমিং, যে কথা বলার যে টাইমিংটা সেটাও ম্যাচ করছে না দেখে একদিন ফোন করলো। তখন সামাঞ্জা বলল যে আরে দোস্ত আর বলিস না, বাসার মধ্যে অশান্তি হচ্ছে, যবে থেকে আসছি কিছু না কিছু অশান্তি লেগেই রয়েছে, এইগুলো হচ্ছে। তা ও তখন বলল যে দেখ দোস্ত, আমি তোকে একটা কথা বলেছিলাম, তোর মনে আছে? তখন এ বলছে যে কি কথা? তখন বলছে যে আমি বলেছিলাম যে মাগরিবের যে ওয়াক্তের যে নামাজ পড়া হয় তার আগে দরজা জানলা বন্ধ করে নিবি, হ্যাঁ, আর রাত্রের দিকে তো বারান্দায় একদম আসবি না, মিলাদ দিবি, এই ব্যাপারগুলো আমি বলেছিলাম, তোর মনে আছে নিশ্চয়ই? তখন ও বলছে যে হ্যাঁ মনে আছে। বলছে যে এইগুলো বলেছিলাম, তা আমি এখন ভাবছি, কথাগুলো প্রথমে ভাবছিলাম যে তোকে দোস্ত বলবো কি বলবো না, কিন্তু আজকে দাঁড়িয়ে আমি বলতে পারি। কারণ হচ্ছে কি, যে যেহেতু তোরা এখন এখানে রয়েছিস, তোরা ঝামেলা কিছু অসুবিধা তোরা ফেস করছিস,
তা এখন মনে হচ্ছে যে তোদেরকে কথাগুলো বলা যেতে পারে। তখন ও বলেছে যে কি কথা? তখন বলছে যে দেখ দোস্ত, এই যে তোর যে বারান্দার একদম যে বারান্দার সামনে আমাদের যে ছাদের অংশটা, সেই অংশটা তো ভালো নয়। আমি এখানে দেখ দোস্ত 5-6 বছর রয়েছি, আমি এখানে 5-6 বছরে অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি, কিন্তু সেইগুলোই আমি তোকে বলতে পারছিলাম না। যাই হোক, এখন বলছি। তোর বারান্দার একদম সোজাসুজি আমাদের বাড়ির ছাদের যে কর্নারটা দেখা যায়, সেই কর্নারটায় একটা ঘটনা ঘটে। ওই বান্ধবীদের ফ্ল্যাটে নিচতলায় একটা ভাড়াটেয়া ছেলে ছিল। বছর ওই 17-18 এরকম বয়স হবে। বলে 4 বছর আগে ওই ছেলেটা একদিন ঠিক এই মাগরিবের আজান যখন হয় সন্ধেবেলাটায়, ঠিক তা সামাঞ্জ একটা কথা বলেছে যে দেখবে দিদি, যখন সন্ধ্যা লেগে আসে তখন চতুর্দিকটা যেন থমথমে মতো হয়ে যায়। তা আমাদের মুসলিমরা বলেন যে মাগরিবের আজানের আগে সব কিছু নিশ্চুপ হয়ে যায়, থমথমে হয়ে যায়। আমায় বলেছে তুমি এটা লক্ষ্য করবে। তা আমি এত তো বুঝি না, আমি এইটুকু বলতে পারি যে সারাদিনের কাজকর্মের পর ক্লান্ত হয়ে যায় মানুষ, তারা ঘরে ঢুকে যান, দরজা জানলা বন্ধ করে নেন, সন্ধে বাতি দেন, এইগুলো হয়, এটাও আমি জানি। তো যাই হোক, বলছে ঠিক এই সন্ধেবেলা, ভর সন্ধেবেলায় মাগরিবের আজানটা যখন দেওয়া হয় ঠিক সেই টাইমের ওই কর্নারটা, মানে সামাঞ্জার বারান্দার একদম মুখোমুখি যে কর্নারটা, সেইখান থেকে এই 17-18 বছরের ছেলেটি ঝাঁপিয়ে পড়ে সুইসাইড করে। এবং সুইসাইড করার পর তাকে তো এরা সাথে সাথে তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে রওনা দেয় হসপিটালের দিকে। কিন্তু ছেলেটি এত খারাপভাবে পড়ে গেছিল যে ছেলেটি কিন্তু মারা যায়। মোট কথা, ছেলেটি এতটাই ইনজিওর্ড হয়েছিল যে অন দ্য ওয়ে টু হসপিটাল ছেলেটা কিন্তু এক্সপায়ার করে, ঠিক আছে, গাড়িতেই। তা ও বলে যে তারপর থেকে একটু আধটু ঝামেলা হয়। তা দোস্ত, তুই এসব গায়ে মাখিস না। তখন সামাঞ্জা বলে, গায়ে মাখবো না? সে কি কথা? এটা কি গায়ে না মাখার মতো কোনো একটা ব্যাপার? তখন ওর বন্ধুটা বলে যে আসল কথা আঙ্কেল কিভাবে নেবেন ব্যাপারটা। আঙ্কেল বলতে এখানে বলে রাখি, সামানজাদের যে ফ্ল্যাটের ওনার, মানে যিনি আর কি বাড়িওয়ালা, ওনারা অনেকগুলা ভাই বোন। এই এতগুলো ভাই বোন মিলে কিন্তু পরপর এই ফ্ল্যাটগুলো তৈরি করেছে। সামানজাদের যে বাড়িওয়ালা, তারই এক ভাই ওই বন্ধুর ফ্ল্যাটটা বানিয়েছে, আবার তারও পরপর কিছু ফ্ল্যাট আর কোনো ভাই বোনেরা থাকে। মোট কথা নিজেদের উদ্যোগেই এই বড় বড় ফ্ল্যাটগুলো তৈরি করেছেন এবং নিজেদের মধ্যে ফ্ল্যাটগুলোকে ভাগ করে নিয়েছেন। তাই বন্ধু ভয় পেয়েছে যে দেখ, বলবি তারপর আঙ্কেল কিভাবে নেবে কথাটা, ভাববে যে আমার নতুন ভাড়াটিয়াকে ভয় দেখাচ্ছে। উনি তো জানবেন না যে আমি কেন বলেছি বা কী জন্য বলেছি, সেগুলো তো উনি বুঝবেন না। উনি ভাববেন যে আমার নতুন ভাড়াটিয়াকে এরা ভয় দেখাচ্ছে। তখন ও বলে যে দেখ দোস্ত, আমার নামটা তুই কোথাও করিস না। তখন সামাঞ্জা আশ্বস্ত করে যে না, আমি কেন তোর নাম করতে, বা আমি কারো কাছেই তোর নাম কিচ্ছু করব না। এবারে বন্ধু বলে আরও যে জানিস তো দোস্ত, তোরা যে জমিটায় তোদের বাড়িটা আছে, ওই জমিটা বা বাড়িটা কিন্তু ভালো নয়, হ্যাঁ, ওখানেও কিছু গন্ডগোল আছে। তখন বলছে যে গন্ডগোল আছে? কি গন্ডগোল? বলছে আমি এটা শুনেছি, আমি তো সঠিক জানি না, দেখ তুই যদি কিছু বার করতে পারিস। এই পর্যন্ত কথা বলে ওই বান্ধবী আর কি। তো যাই হোক, এইগুলো শুনে তো ওর তো পুরো মাথা, পুরো ও জানিয়েছে যে দিদি আমার মাথা তো পুরো হ্যাং হয়ে গেছে, সেই রকম অবস্থা। বলছে তুমি ভেবে দেখো,
আমার বারান্দার লাগোয়া যে ছাদের কর্নারটা একদম, সেইখান থেকে ছেলেটি কিন্তু সুইসাইড করেছিল। তাহলে আমি যে বলছি যে আমি এগুলো সেন্স করতে পারি, আমি বুঝতে পারি, আমার সেই প্রথম দিন বাসায় আসার পর রাত 12টা 12:30 ওই বারান্দায় যে ছাদের দিকটা কীরকম একটা অ্যানক্যানি টাইপের ফিলিংস আমার হয়েছিল, সেইটা মিথ্যে নয়। আমি তখন ছুটে কিন্তু আমার মার কাছে যাই এবং মাকে গিয়ে পুরো ব্যাপারটা বলি। আমি অবাক হয়ে যাই, মা কিন্তু সেদিন আমাকে কোনো ধমক দেয় না। হ্যাঁ, মা কিন্তু চুপ করে যায়। যে মা কিন্তু আমি এইসব কিছু কথা বলতে গেলেই ধমকে ওঠে, চমকে দেয়, সেটা কিন্তু মা সেদিনকে পুরোপুরি কিন্তু চুপ ছিলেন। তো যাই হোক, এইভাবে তো টুকটাক টুকটাক করে তো ঝামেলা, মানে এই ডিস্টারবেন্সগুলো আসছে, টুকটাক অনেক কিছু দেখা যায়, মানে ফিল করা যায়। আচ্ছা, সব থেকে যেটা ভয়ঙ্কর সামান যা বলেছে সেটা হচ্ছে, বলছে যে আমার ঘরের থেকেও ডেঞ্জারাস জায়গা হয়ে গেছে কিন্তু ডাইনিং রুমটা, হ্যাঁ এই ড্রয়িং রুমটা। তো ওই ড্রয়িং রুমটা বলছে আমার ঘরে তাও একটা হিউম্যান মুভমেন্ট আছে, কারণ আমি ঘোরাফেরা করছি, আমি ঢুকছি, আমি বসছি, শুচ্ছি। এছাড়াও 5 ওয়াক্ত যে নামাজ সেটা কিন্তু আমি পড়ি, আমার ঘরেই পড়ি। কিন্তু এবারে কি, আমার ঘরে একটা বড় বিশাল টিভি লাগানো আছে, দাদার ঘরেও তাই, মার ঘরেও তাই। ফলে কি হচ্ছে, ডাইনিংয়ের যে টিভিটা, ডাইনিং না ড্রয়িং একটুখানি আমায় দেখে বলতে হচ্ছে, যে ড্রয়িং রুমের যে টিভিটা সেটা কিন্তু চালানোই হয় না, যার যার ঘরের টিভি। বলছে ওইখানে দিদি তুমি আমায় বলছি যে তুমি যদি প্যারানর্মাল ব্যাপারটা তুমি সেন্স করতে পারো, বা তোমার যদি এরকম কোনো ক্ষমতা থেকে থাকে, ওই ড্রয়িং রুমের যে জানলাটা আছে, জানলাটা দিয়ে ওই ছাদের সিঁড়ি, মানে ছাদে ওঠার ওই সিঁড়ির ঘরটা দেখা যায়, ওই জায়গাটায় 5 মিনিট আমি বা আমার মা দাঁড়াতে পারতাম না। বললো কেউ দাঁড়াতে পারবে না, 5টা মিনিট কেউ দাঁড়াতে পারবে না। এত, মানে সন্ধ্যের পর থেকে ওই জায়গাটা মানে গা ছমছম করে, কেউ ওখানে মানে যেতে পারে না, এই রকম পরিস্থিতি একটা চলতে থাকে। যখন মে আর জুন মাস, যে সময়টা কি মে জুন মাস নাগাদ, বলছে করোনা তখন এক্সট্রিম পর্যায়ে। বলল সেই সময় এমন হচ্ছে কি বাড়িতে কোনো মেড রাখা যাচ্ছে না। সেটা এখানেও হয়েছিল যে কাজের লোকেরা বাইরে থেকে আসবে, অনেকেই সেই সময় কাজের লোকে মানে যারা হাউসে মানে হেল্প করে তাদেরকে না করে দিয়েছিলেন। তো বলছে কোনো রকম মেড নেই, এবং বাইরে চূড়ান্ত ধরপাকড় হচ্ছে, রাস্তায় কাউকে দেখলে পর তাকে পুলিশ ইয়ে করছে, মানে অ্যারেস্ট বলুন বা ধরে নিয়ে যাওয়া, এইগুলো পুলিশি ঝামেলায় পড়ছে সে, এরকম চলছে। বলল এই সময় আমাদের হঠাৎ করে খবর আসলো যে আমাদের ফ্ল্যাটের ঠিক ওপরে যে আঙ্কেল আন্টি থাকতেন, ওই আঙ্কেলের কোভিড পজিটিভ, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বলল এমন অবস্থা, আন্টির যথেষ্ট বয়স হয়ে গেছে, বয়স্ক মহিলা, বাড়িতে একটা মেড নেই, এই অবস্থা। তখন মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে যে যাচ্ছে সে আর ফেরত আসবে না। তো যেটা জানিয়েছে, বলছে তোমাদের ওদিককার ব্যাপার আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে হসপিটালে যখন কোনো এই কোভিড পেশেন্টকে নিয়ে যাওয়া হয়েছে, তখন ডাক্তারবাবুরাও নাকি সামনে যেতেন না, এবং দরজাটা কোনোভাবে খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার ঠেলে ভেতর দিকে দিয়ে দেওয়া হতো। তাহলে বুঝতে পারছেন যে কি সিচুয়েশন। বললো এর থেকে জেলখানা ভালো। আর কোভিড পেশেন্ট হলে তো আর কথাই নেই, ও যে কেউ ওখানে ওইভাবে থাকলে মরে যাবে। বলল কিন্তু ওই যে বয়স্ক মহিলা যিনি রয়েছেন আন্টি, তার কাছে যে আমরা যাব, দুটো সহানুভূতি, দুটো সহমর্মিতার কথা বলবো বা কিছু,
সে সুযোগ আমাদের নেই। আমরা সবই বুঝতে পারছি, সবই জানতে পারছি, কিন্তু উপায় নেই, বা তার জন্য কিছু খাবার দেব, নিয়ে যাব, বা কিচ্ছু আমরা পারছি না। বলল হঠাৎ করে খবর আসলো যে আঙ্কেল আর নেই, আঙ্কেল মারা গেছেন। বলছে তখন ভাবতে পারো যে অত বয়স্ক একজন বৃদ্ধা মহিলা, তার কি অবস্থা, কিন্তু তার কাছে কেউ আমরা যেতে পারছি না। এই রকম একটা সিচুয়েশন তখন চলছে। বলছে যে আমাদের ল্যান্ডলর্ড আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, এটা আমি আগের এপিসোডেও বলেছি। বলছে যে এমন অবস্থা, কোনো দরকারি কথাবার্তা থাকলে আমরা ইন্টারকমে কথা বলতাম। এবারে উনি হয়তো ডাইনিংয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আমিও ডাইনিংয়ে দাঁড়িয়ে কথা বলছি, ফোনে তো কথা বলছি, সেটা তো শুনতে পাচ্ছি, জানলা দিয়েও কথা শোনা যাচ্ছে। বলছে তখন এমন অবস্থা, আমরা কিভাবে রেন্ট দিতাম জানো দিদি? আমরা এনভেলাপের মধ্যে আমরা রেন্ট ভরে ওনার ফ্ল্যাটের সামনে ফেলে রেখে চলে আসতাম। আমরা দরজা বন্ধ করতাম, তখন ওনার বাড়ির মেড হাতে গ্লাভস পরে বেরিয়ে ওই এনভেলাপটা তুলে স্যানিটাইজ করে দরজার একপাশে ফেলে রাখতো ভেতর দিকে। এই রকম তখন সিচুয়েশন চলছে। তো বলছে আমার রাত জাগার অভ্যেস চিরকালের। আমি এর আগের এপিসোডেও বলেছি ও লেখালেখি এই সমস্ত বা কিছু পড়াশোনা এগুলো করে, রাত জাগার অভ্যাস রয়েছে। বললে তখন এমন অবস্থা, যে সময়টার কথা বলছি তখন ব্যাংকও বন্ধ হয়ে গেল, ফলে অফিস যাওয়ার আর কোনো ব্যবস্থা রইল না। বলল আমি রাত্রে জেগে থাকতাম, আর আমার ঘরে তো ফয়জাল শোয়ে, ছোট্ট বাচ্চাটা যেটা বলেছিলাম। বলছে রাত্রি 2টো থেকে 2:30টের সময় ওপরের ফ্ল্যাটে, মানে ওই আঙ্কেল আন্টির ফ্ল্যাটে, কেউ যেন পান হামানদিস্তিতে পান বা সুপুরি রেখে থুপ 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 করে ছেঁচছে। এইটা শুরু হলো, এটা শুনতে পেতাম। বলল তারপরে শুনতে পেতাম বাচ্চারা যে মার্বেল বা গুলি নিয়ে খেলে, সেই কেউ যেন গড়িয়ে দিল, টক 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 করে গুলিটা চলে যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। হ্যাঁ, পরিষ্কার এই আওয়াজগুলো শুরু হলো। তারপরে ওপরের ফার্নিচার মনে হলো ক্যাচ করে কেউ যেন সোফাটাকে টান দিল, বা আলমারিটা ঘর ঘর করে আলমারিটা সরালো। এইগুলো শুনতে পেতাম। এবং ওর সামানজা বলেছে যে রোজ দিন ঠিক 4:45-4:45-র সময় কে যেন মশলা বাটত ওই ফ্ল্যাটে। আর বলছে আরেকটা উপদ্রব হলো, আমার বারান্দার দিকে, বারান্দা তো দরজা দেওয়া, বারান্দার দরজাটার কাছে গেলে বা জানলার কাছে গেলে আমার মনে হতো হয় আমার বারান্দায়, নয় বারান্দা লাগোয়া ওই ছাদের কর্নারে, অথবা আমার বারান্দার ঠিক ওপরের ফ্ল্যাটে বারান্দায় বেশ 4-5 জন ছেলে আর মেয়ে দাঁড়িয়ে কথা বলছে। এবার বলছে যে কি কথা বলে সেটা কিন্তু শোনা যেত না, কিন্তু মানে বোঝা যেত না যে কি বিষয়ে কথা বলছে, কিন্তু পরিষ্কার বোঝা যেত তারা কথা বলছে। এবং দূরে একটা লো ভয়েসে একটা গান বাজছে, যেন মনে হচ্ছে যে কেউ একটা পার্টি থ্রো করেছে, এরা কিন্তু সেখানে এনজয় করছে বা কথা বলছে। এবারে যে গানটা হচ্ছে সেটা কি গান হচ্ছে, কি ভাষায় হচ্ছে সেটা কিন্তু বোঝা যেত না, কিন্তু খুব হুল্লোড় হচ্ছে। হ্যাঁ, একটা পার্টি টাইপ সিচুয়েশান। হ্যাঁ, এই তার মধ্যে এই ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে কথা বলছে, একজন আরেকজনের সাথে হাসছে, এইগুলো কিন্তু পরিষ্কার আমি শুনতাম এবং ফয়জালও শুনতো। এবার আমি তো খুব রেগে যেতাম। রেগে যাওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমার বাড়িতে আমি খুব চেঁচামেচি করে কথা বলি। সামান যা বলছে আমি খুব চেঁচামেচি করে কথা বলি, আমি জোরে জোরে কথা বলি, কিন্তু যখন আমার বাবা এবং মা ঘুমিয়ে পড়েন তখন আমি তো আস্তে কথা বলি বটেই, আমি তখন কাউকে ফ্লোরে একটা সুচ পর্যন্ত ফেলতে দিই না।
এবং তারা ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি গিয়ে মোবাইলগুলো আমি সাইলেন্ট মোডে ফেলে দিই। তারা জেগে থাকলে পারবো না, কিন্তু ঘুমিয়ে পড়ার পর এগুলো আমি করি যাতে তাদের ঘুমটা ভালো হয়। স্বাভাবিক ব্যাপার, তাদের বয়স হচ্ছে, তাদের তো ঘুমের প্রয়োজন আছে। তো সামাঞ্জা এগুলো করে। বলে আমি চিৎকার করে উঠতাম, ফয়সালকে বলতাম এ কি হচ্ছে, হ্যাঁ রাত 3:45-র সময় এরকম মশলা বাটছে, এক আধ দিন হলে হয়, রোজ এরকম করছে, মশলা বাটছে, কারা এরকম কথা বলছে, পার্টি করছে ওপরে, হ্যাঁ তারপরে এরকম মার্বেল গড়িয়ে যাচ্ছে, হ্যাঁ টকাস 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 করে গড়িয়ে যাচ্ছে, এটা শুনতে পেতো, কে পান ছেচ্ছে, এগুলো কি একটা সময় নেই। রোজই বলতাম যে ফয়সালকে আমি কালকে সকালবেলা হোক আমি সাথে সাথে কিন্তু ম্যানেজারকে রিপোর্ট করব, এবং বলবো যে এই ফ্ল্যাটে এই সমস্ত হচ্ছে আর এটা আমি রিপোর্ট করব। তখন ম্যানেজার তার তরফ থেকেও তো একটা কিছু বলবে, তখন যদি এগুলো থামে। তখন বলছে কিচ্ছু না, দেখিস ফয়সাল ওপরে ওই আন্টির কাছে বোধহয় কেউ এসে রয়েছে, সেই এইসব উপদ্রব অশান্তি তৈরি করছে। তো যাই হোক, পরদিন সকালবেলা উঠে সামাঞ্জা কিন্তু ম্যানেজারকে ফোন লাগিয়েছে। ফোন লাগিয়ে বলছে যে শুনুন এরকম দেখুন দাদা, আমার ওপরের ঠিক ফ্ল্যাটে এরকম রাত্রিবেলা 3:45-র সময় কে মশলা বাটছে, যা যা হচ্ছে ও সমস্তটুকু বলেছে। ছাদে কেউ ওপর তলায় কেউ পার্টি করছে মনে হচ্ছে, ছেলে মেয়ে সবাই মিলে কথা বলছে, যা যা হয়েছে টোটালটা কিন্তু ওই দাদাকে বলেছে। ও দাদা না, ভাই বলল, ফিরদৌস ভাইকে ও বলেছে। তখন ফিরদৌস ভাই তো অবাক হয়ে গেছে, অবাক হয়ে গিয়ে বলছে যে আপা আপনি মনে হয় ভুল শুনেছেন। তখন বলছে যে আমি ভুল শুনেছি কি করে, আমার ঘরে এসি চলে, আমার দরজা জানলা সব বন্ধ, আর আমি ভুল শুনেছি। যদি আমি ভাবতাম যে ঠিক আছে আমি একা শুনেছি তো আমার ভুল হয়েছে, কিন্তু আমার সাথে তো ফয়সালও শুনছে, তা আমি কি করে ভুল শুনলাম। তখন বলছে কিন্তু আপা ওপরের যিনি ম্যাডাম ছিলেন ওনাকে নিয়ে তো ওনার বোন তো চলে গেছে, মানে ভদ্রলোক মারা যেতে ভদ্রমহিলাকে নিয়ে তার বোন চলে গেছে। তো ফিরদৌস ভাই তো বলে এরকম যে ম্যাডামকে তো বোন নিয়ে চলে গেছে। আর তখন বলছে তাহলে ফ্ল্যাটে কে আছে তাহলে, তখন বলছে যে না ফ্ল্যাটে কে থাকবে, ফ্ল্যাট তো পুরো ফাঁকা। এবারে তো ও তো বলছে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো শুনে, কারণ বলছে আমি তো বললাম ওই ভাইকে বললামও যে মাথার ওপরে আমার ঘরের ওপরে সাউন্ড হচ্ছে, হ্যাঁ মার্বেলের টক 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 করে যে মার্বেল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, হ্যাঁ বা পুরো শিলনোড়া দিয়ে মশলা বাটার আওয়াজ এগুলো হচ্ছে। তো এগুলো তো মানুষ বুঝতে পারে না যে আমাদের আশপাশে ওপর থেকে কোনো আওয়াজ আসছে কিনা, নিচ থেকে কোনো আওয়াজ আসছে কিনা, বা পাশের ঘর থেকে কোনো সাউন্ড হচ্ছে কিনা। এগুলো তো মানুষের হচ্ছে এটা মানুষ ঠিক বুঝতে পারে যে কোথা থেকে আওয়াজটা আসছে। অথচ ফিরদৌস ভাই তো এরকম কথা বলে আর কি তর্ক করব ওনার সাথে, তো ছেড়ে দিলাম। দিয়ে এবারে আমি বান্ধবীকে কল করলাম, ফোন লাগালাম। ফোন লাগিয়ে তখন আমি বললাম যে দেখ তো এরকম এরকম ব্যাপার, হ্যাঁ এরকম সারা রাত ধরে এরকম চলছে, অথচ ফ্ল্যাটে কিছু নেই, তুই কি এরকম দোষ, তুই কি কোনো আওয়াজ পেয়েছিস? তখন বান্ধবী বলল না রে আমি তো সেরকম কোনো আওয়াজ পাইনি, তবে একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছি। তখন সামাঞ্জা বলছে যে হ্যাঁ কি জিনিস লক্ষ্য করেছিস? তো সামাঞ্জা এই প্রসঙ্গে বলল যে ওর বান্ধবী সে খুব নিজেকে মেনটেন করে এবং প্রচণ্ড সুন্দরী নাকি সেই মেয়েটি। তা সেই মেয়েটি যেহেতু নিজেকে মেনটেন করে, ঠিক রাত 10টায় ঘুমিয়ে পড়ে এবং ভোর 5টায় ওঠে এবং মর্নিং ওয়াক করে। তা বলছে সেদিনও দোস্ত আমি ওরকম 10টায় তো ঘুমিয়ে পড়েছি, আমার ছেলে ওই 3:15 নাগাদ উঠেছে বাথরুমে যাবে, তা আমি ছেলেকে বাথরুম করিয়ে আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম, কিন্তু কেন কি জানি আমার না কীরকম লাগছে একটা শরীরের মধ্যে, আমার ঘুম আসছে না। তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি তাহলে ঘুম চলে আসবে। এই করতে গিয়ে আমার বেডরুমের একটা জানলা, যে জানলা দিয়ে সামাঞ্জাদের বাড়িটা দেখা যায়,
তো ওইদিকে জানলাটা এসে দাঁড়িয়েছি, তা দেখলাম দোস্ত তোর ঘর বরাবর ছাদে কিছু শ্যাডো, 4-5 জনের একটা শ্যাডো, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে এবং হাত নেড়ে নেড়ে যে কথা বলছে সেটাও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি যে ওই তো বললাম শ্যাডো বা ছায়ার মতো, কিন্তু পরিষ্কার বুঝতে পারছি 4-5 জন দাঁড়িয়ে ছাদে কথা বলছে। বলল এই তো বন্ধু আমার বলে দিল। আমি সাথে সাথে বললাম তুই ফোন রাখ, আমি একটা ক্রস চেক করি। আমি তখন ম্যানেজারকে আবার ফোন করেছি, ফোন করে বললাম যে কালকে রাত্রে 3টে, সোয়া 3টে নাগাদ ছাদে কে উঠেছিল, আর ছাদে উঠেছিল আমার বন্ধু তো দেখেছে। তখন ফেরদৌস ভাই বলছে আপনি কি বলছেন আপা, হ্যাঁ কে উঠবে ছাদে, কারণ ছাদের চাবি একটা থাকে ওই ফেরদৌস ভাইয়ের কাছে, আরেকটা থাকে বাড়িওয়ালার কাছে। বলল আপনি তো জানেন আপা যে ছাদের চাবি আমার কাছে থাকে। তখন ও তো বলেছে হ্যাঁ আমি জানি। তখন বলছে আমি 10টার সময় ছাদ খুলি, রাত 10টায় থেকে 10:30টার মধ্যে গিয়ে ছাদটা খুলি এবং বড় যে ব্যাটারি টর্চ মানে পাওয়ারফুল টর্চ সেটা দিয়ে ছাদে একটা চক্কর আমি ঘুরে দেখে নিয়ে ছাদটা লক করে নিচে নেমে এসে চাবি মানে তালা মেরে চাবিটা নিয়ে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এটাই আমার ডেলি রুটিন। তো ছাদে কে উঠবে? তখন বলছে আপনি ঠিক বলছেন। বলে হ্যাঁ আমি তো ঠিক বলছি। তখন বলছে এমন হয়নি তো যে ওই আঙ্কেলে মানে বাড়িওয়ালা আঙ্কেলের কথা বলছে, আঙ্কেলের বাড়ি কেউ গেছে? বললো দেখুন আপা, আঙ্কেল এবং আন্টি দুজনেই অসুস্থ, খুবই অসুস্থ, আর ওনাদের 2জন মেয়ে তারা তো এমনিই ছাদে ওঠে না, আর এই করোনার সময় তারা এতটা সাবধানী যে তারা বাইরেই বেরোচ্ছে না, ছাদে যাওয়া তো দূরের কথা, আর গেলেও আমাকে না নিয়ে যাবে না, কারণ আমিই তালা খুলি আমিই তালা বন্ধ করি। হ্যাঁ তাহলে আর যাবেটাকে? তা বলছে যে আমি আর কি বলবো, আমি আর কোনো ওনাকে খাটালামও না, তর্কও করলাম না, কিন্তু আমি তো যা বোঝার বুঝে গেছি। ওই ফেরদৌস ভাই তো বারবার বলছে যে আপনার বান্ধবী ভুল দেখেছে। বলে আমার পাশের ফ্ল্যাটে আমার বান্ধবী থাকে, উনি দেখেছে। বললো উনি ভুল দেখেছেন আপা। বললো আমি তো ভালো মতো জানি যে উনি ভুল দেখেননি। আমি যে এই যে ছেলে মেয়েদের গল্প করার আওয়াজ পাই, মনে হয় কোনো একটা পার্টি মুডে তারা রয়েছে, হ্যাঁ সেইগুলো মিথ্যে নয়। আমি তো একা শুনি না, আমি যদি একা শুনতাম হতো, ফয়জালও তো আমার সাথে শোনে। তো এই পর্যন্ত আজকের ঘটনা। এবার আপনাদের বলি যে কত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাকে ভিডিওগুলো করতে হয়, ওই জন্য একটু মাঝে মধ্যে দেরিও হয়ে যায়। এক তো সায়ন্তনী ট্রেনে উঠেছে অফিস থেকে ফেরার সময়, প্রত্যেকটা স্টেশনে 20 মিনিট করে 15 মিনিট করে ট্রেন দাঁড়াতে দাঁড়াতে এসছে। 7:42-43 ট্রেনে চেপেছে, 9:30 বেজে গেছে 40 মতো, মানে 9:45 নাগাদ ও এসে পৌঁছালো। তার মধ্যে আমার আগের যে আমি এডিট তো করবে আগের পার্টটা, মানে ওনার বোন নিয়ে গেছে ওই ভদ্রমহিলাকে, এই পর্যন্ত বলার পর আমার এখানে কারেন্ট চলে গেল। এবার কারেন্ট গেল ম্যাক্সিমাম 5-6টা বাড়িতে। এখন আমি যে ভিডিওটা করছি যে সময়টা, কিছু না হলেও 12:30 পৌনে 1টা রাত বাজে। ফলে আজকে আর এই ভিডিওটা পোস্ট করা যাচ্ছে না, এটা আগামীকাল রাত্রিবেলা আমাদের করতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে সেই মেয়েটা ওই তো সব করে, ও কখন শোবে, কখন উঠবে, কখন অফিস যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের এই এপিসোডটা সিরিজে। তাতে সামাঞ্জা তো খুবই উৎসাহিত বোধ করে, স্বাভাবিক, সেই ঘটনা দিচ্ছে। আর আমারও ভালো লাগবে যে আমার চ্যানেলের বন্ধু বান্ধবী যারা আমার প্রিয়জন, যারা আমার আত্মার আত্মীয়, তারা সবাই তাদের মতামতটা জানাচ্ছে, কারণ এইভাবেই তো আমরা ভালো ভালো গল্প বা ঘটনা পাবো না। তো
আর এটাই আপনাদের বলা যে প্রতিবারের ন্যায় বলছি, যদি আপনাদের সংগ্রহে কোনো ঘটনা থাকে বা কারো মুখ থেকে শোনা কোনো ঘটনা থাকে তাহলে সেটা আমাকে জানাবার চেষ্টা করবেন। দেখুন, সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি বা ভিডিও করে পোস্ট করা এগুলো তো সবার দ্বারা হয় না, সবাই তো সেটা পারেন না, বা অনেকে নিজের না, আমি তো অনেক সময় বলি যে উনি আমার নামটা বলতে বারণ করেছেন, নামটা হাইড করেন। তো যাই হোক, যদি মনে হয় যে আমি পারছি আপনাদের মন জয় করতে, তাহলে একটু দয়া করে আমায় জানাবেন, আমি আপনাদের হয়ে বলে দেব। আর অনেক ঘটনা জমা হয়েও রয়েছে, সেগুলোও আপনাদের সবাইকে বলবো। ওই তো বললাম, এত রকম সমস্যার মধ্যে দিয়ে রয়েছি বলে ঘটনা দিতেও দেরি হচ্ছে। আর অবশ্যই একটু কমেন্ট করবেন। আর পুরনো বন্ধুরা বা নতুন বন্ধুরা যারা প্রায় যুক্ত হচ্ছেন, নিয়মিত যুক্ত হচ্ছেন, তাদেরকে বলছি যেটা, যে আপনারা একটু কমেন্ট করবেন, কোথা থেকে শুনছেন একটু বলবেন, তাহলে খুব খুশি হব বা পরিচিত হতে পারবো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে দয়া করে একটু শেয়ার করে দেবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি, যদি ভিডিও ভালো লাগে, এতক্ষণ শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিরিজের অন্যান্য পর্বগুলো দেখে নেবেন, শুনে নেবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে অলে প্রেস করবেন, তাহলে আমার দেওয়া ভিডিওর যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।